হঠাৎ জানতে চাইছো? কাউকে মিস করছো নাকি? আমি আমার কথা বলছি না। তোমাকে যে প্রশ্ন করলাম তার উত্তর দাও। এটা উত্তর এভাবে দেয়া যায়? ভালোবাসা শুধুমাত্র একটা ধারায় হয় না নিহিন। তবে বোঝার প্রয়োজন পড়ে। অনেক কিছুই আছে, বলে বোঝানো যায়, উপলব্ধি করতে হয়। তুমি করেছো কখনো? আয়মান একরোখা কণ্ঠে জবাব দিল। জানি না। ভালোবাসার বিকল্প আছে কিছু? আছে। কি সেটা? হঠাৎ এত প্রশ্নে আয়মান কেমন যেন খেই হারিয়ে ফেলছে। নীনের শেষ প্রশ্নে অনেকক্ষণ সময় নিয়ে কিছু একটা ভাবল। তারপর তপ্ত শ্বাস ফেলে বলল, কাছে আসা এবং পাশে থাকা। ভালো লাগার শিওর দাপটে নিহিন আর কথা বলতে পারল না। প্রথম প্রেমে পড়ার মুহূর্তটা, প্রেম ব্যক্ত করার অনুভূতি আচ্ছন্ন করে রাখলো তাকে। সেদিন আয়মান বলেছিল, নিহিন যতদিন চায় আয়মান ততদিন তার সাথে থাকবে। আর আজ আয়মানের ভাষ্যমতে ভালোবাসার বিকল্প পাশে থাকা। নিহিন ভালোবাসার এত নিয়ম কানুন বোঝে না, বোঝার প্রয়োজনও বোধ করে না। ইদানিং টুকটাক কিছু বুঝছে, মন থেকে উপলব্ধি করছে। খুব করে চাইছে ধীরে ধীরে সে যেমন উপলব্ধি করছে আইমানও সেইভাবেই করুক। তাড়াহুড়ো করে ভুল করার কোনো প্রয়োজন নেই। যতদিন পর্যন্ত বেঁচে আছে ব্যাপক সময় আছে। তাসের ঘরের মতো ভাঙা সম্পর্ক তার দরকার নেই। সম্পর্কে স্থায়িত্ব বাড়ুক। আচমকা ফোন কেটে দেওয়াতে আইমান খানিকটা বিরক্ত বোধ করল। কথা বলছে তার ভেতরের মুখের ওপর ফোন কেটে দেওয়া কোন ধরনের অভদ্রতামি। আয়মান দ্বিতীয়বার আর ফোন করলো না। সিদ্ধান্ত নিল কাল যতই কাজ থাকুক ঢাকা যাবে। এখানে মন টিকছে না। অদ্ভুত ব্যাপার। অথচ আগে সে এখানে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। কথা বলার মানুষ নেই, কথায় কথায় মুখ ঝামটা দেওয়ার মানুষ নেই। সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে এসে গতকাল ভুলবশত বলেই ফেলেছিল, নিহিন, এক কাপ চা দিও তো। অভ্যাস হয়ে গেছে তো, তারই বা কি দোষ। কিন্তু মেয়েটা এত তাড়াতাড়ি কিভাবে অভ্যাসে পরিণত হলো আয়মান বুঝতে পারল না। মানুষ আসলে এই অভ্যাসের দাস। দায়িত্ববোধ, ভরসা, টান, একা একা লাগা সব পেরিয়ে আয়মান অভ্যাসের এই দাসত্ব খুব সহজেই মেনে নিল। আয়মানের ঢাকা আসার খবরটা আগে থেকেই কাউকে জানায়নি। সপ্তাহে ছুটির দিন ব্যতীত আর জরুরি কাজ ছাড়া সে হুটহাট আসেও না। অনাকাঙ্ক্ষিতভাবে আজকে আয়মানকে দেখে রুমানা হক ভীষণ খুশি হলেন। মাকে চমকে দিতে পেরে আয়মানও খুশি। কথাবার্তার এক পর্যায়ে রুমানা ছেলেকে বললেন, নিহিনকে আসতে বলবো নাকি তুই গিয়ে নিয়ে আসবি? আয়মান আমতা আমতা করে বলল, ওকে এখনই বলার দরকার নেই, আমি এসেছি। বলবো নি পরে। রুমানা ভ্রুকুচকে বলল, আচ্ছা, সারপ্রাইজ দিবি? দে দে, দিলে ভালোই করেই দে। আমি তো একাই চেয়েছিলাম। কি? এই যে তুই একটু সংসারী হবি। হয়েছি নাকি? আয়মান পাল্টা প্রশ্ন করল। তিনি হেসে বললেন, মনে হচ্ছে একটু একটু। চেহারা দেখে বোঝা যাচ্ছে মা। হাব ভাবে। বলে তিনি মুখ টিপে হাসলেন। আয়মান দ্বিধা নিয়ে বলল, যেরকম। এই যে হঠাৎ চলে এলি, কেন এলি? আমি বুঝি না, মিস করছিলি তাই না? আয়মান থতমত খেয়ে বলল, না না, এরকম কিছু না। আমি তো এমনিতেই চলে এসেছি। ওখানে এখন তেমন একটা কাজ নেই। যেটুকু আছে আসাদ ভাই দেখে নেবে। আমি ভাবলাম একটু ঘুরেই আসি। তুমি যা ভাবছো সেরকম কিছু নয়। বাবা, আমার বয়স কি হাওয়াতে বেড়েছে? চুল কি এমনি এমনি পাক ধরেছে? আমি কি এখনো অবুঝ যে যা খুশি তাই বলে বুঝ দিচ্ছিস? যাই হোক, বাদ দে। এখন খেতে আয়। এসে থেকেই দেখছি বকবক করেই যাচ্ছিস। এত কথা তো আগে কখনো বলতে দেখিনি। বলতে বলতে রুমানা উঠলেন। আয়মান বিরস মুখে তাকিয়ে রইল। মনে মনে বিড়বিড় করল, মা, সঙ্গ দোষে লোহা ভাসে, কথাটা আসলেই ঠিক। যার সাথে থাকি সে যে কি পরিমাণ বকবক করতে পারে তার চিন্তাও করতে পারবে না। ওর ওই স্বভাবটাও বোধহয় দিনকে দিন আমার ভেতরে চলে আসছে। কন্ট্রোল আইমান, কন্ট্রোল ইয়োরসেলফ। শাহনাজ বেগম নিহিনকে ইনিয়ে বিনিয়ে অনেক কথাই জিজ্ঞেস করেছেন। সংসার কেমন চলছে, বনিবনা হচ্ছে তো, দুজন দুজনকে সময় দিচ্ছে তো। নিহিন প্রতিটা জবাবেই হা হু করে গেছে। আকস্মিক আবহাওয়া পরিবর্তনের কারণে শরীর একটু খারাপ, কথা বলতে ইচ্ছে করছে না। আবার মা আদুরে ভঙ্গিতে মাথায় হাত বুলে দিচ্ছে আর এ কথা ও কথা জিজ্ঞেস করছে। জবাব না দিলেও কেমন লাগে। শাহনাজ এক পর্যায়ে নিহিনের কপালে হাত দিয়ে
আটকে উঠলেন, সাথে সাথেই বললেন। হ্যাঁ রে নিহিন, তোর দেখে জ্বর উঠেছে। নিহিন নির্লিপ্ত ভঙ্গিতে বলল, উঠুক, আবার ঠিক হয়ে যাবে। মাথায় একটু পানি দিয়ে দেই। না, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো। চিন্তা করো না, কিছুক্ষণ বাদেই দেখবে ঠিক হয়ে গেছে। শাহনাজ চিন্তিত ভঙ্গিতে উঠলেন। নিহিন গায়ে কাঁথা জড়িয়ে ঘর ছেড়ে বের হলেন, জ্বরের ওষুধ নিয়ে এলেন। নিহিনকে খাইয়ে দিয়ে না ঘুমানো পর্যন্ত মাথার কাছে বসে রইলেন। নিহিন ঘুমের মধ্যে কী সব ছাড়া শব্দ দেখলো। স্বপ্ন দেখলো। আয়মান যখন ঢাকা আসছে তখন সে চট্টগ্রাম ফিরে যাচ্ছে। এমনি করেই বারংবার হতে লাগলো। দুজনে দুজনের সাথে দেখা করতে চাচ্ছে, কিন্তু পরিস্থিতি বারবার আটকে দিচ্ছে। বিক্ষিপ্ত মস্তিষ্কে সব কল্পনা করতে করতেই ফোনটা হঠাৎ বিদ্যুটে আওয়াজে বেজে উঠল। না, আজ আর ঘুমটা হবে না। এই মানুষটা সর্বক্ষণ যন্ত্রণা দিয়েও হচ্ছে না, ঘুমের মতো আসছে জ্বালাতে। নিহিন পাশ ঘুরে ফোনটা হাতে নিল। নাম নিতে না নিতেই হাজির। নিহিন ফোন রিসিভ করতেই আয়মান বলল। কোথায় তুমি? নিহিন একটু মজার ছলে বলল, শ্বশুর বাড়ি। আয়মান নিজের আশেপাশে তাকালো, তারপর জিজ্ঞেস করলো, কোন শ্বশুর বাড়ি? আশ্চর্য, আমি কি 10টা বিয়ে করেছি যে আমার 10টা শ্বশুর বাড়ি হবে? তাহলে আছো কোথায়? আমি তো তোমার শ্বশুর বাড়িতে দেখছি না এখানে তোমায়। কথাটা বলেই আয়মান কপাল চাপড়ালো। সারপ্রাইজ দিতে চেয়ে নিজেই সব পণ্ড করে দিল। অসুস্থতার কারণেই হোক অথবা আয়মানের সাথে কথা বলছে সেই আনন্দেই হোক, নিহিন আয়মানের কথার অর্থটা ধরতে পারল না। সে কি সব বকবক করে যাচ্ছিল? আয়মান আশ্চর্য হলো। এইভাবে সত্য স্বীকার করার পরও কেউ যদি ধরতে না পারে তাহলে তাকে কি বলা উচিত? বেকুব। নিহিনের কথাবার্তাও আজকে একটু অগোছালো লাগছিল। মনে হচ্ছে জোর করে কথা বলছে, বারবার তাল কেটে যাচ্ছে। খানিক বাদে আয়মান জিজ্ঞেস করলো। নিহিন মৃদুস্বরেই জবাব দিল, হ্যাঁ। কথাবার্তা শুনে মনে হচ্ছে না কোনো সমস্যা। অসুস্থ? ওই আর কি, একটু জ্বর। আয়মান উদ্বিগ্ন হয়ে বলল, কখন থেকে? একটু আগে। ওষুধ খেয়েছো? হ্যাঁ। তবে বিশ্রাম নাও। অসময়ে ফোন দিয়ে বিরক্ত করলাম মনে হয়। না, তা হবে কেন? আয়মান আর কোনো কথা খুঁজে পেল না। ভেবেছিল নিহিনকে নিয়ে কোথাও ঘুরতে যাবে। পরীক্ষার মাঝেও কিছুদিন গ্যাপ রয়েছে, কিন্তু গুণধর মেয়ে তো জ্বর বাঁধিয়ে বসে আছে। এই অবস্থায় তাকে আর কি করে বলবে বাইরে বের হওয়ার কথা। তাই বলল, আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, আমি আবার পরে ফোন করে খোঁজ নেব। নিহিন আচ্ছা বলে ফোন রেখে দিল। এখন আর ঘরে বসে থাকতে ইচ্ছে করছে না, তাই ধীরগতিতে ছাদের উদ্দেশ্যে পা বাড়ালো। গুঞ্জনকে দেখতে পেল, কাপড় তুলছে। নিহিন পেছনে দাঁড়িয়ে বলল, তোমায় হেল্প করব? গুঞ্জন সহসা পেছনে তাকিয়ে নিহিনকে দেখে বলল, ও মা, তুমি আবার কষ্ট করে ছাদে এসেছো কেন? মা বলছিল তোমার নাকি জ্বর। নিহিন বিরস মুখে বলল, ঘরে ভালো লাগছিল না ভাবি। আমি যেতাম তোমার কাছে, তারপর ভাবলাম সন্ধ্যা হয়ে যাবে, কাপড়গুলো নিয়ে তারপর যাই। নিহিন রেলিংয়ে হেলান দিয়ে বসলো, তারপর বলল, সমস্যা নেই, আসো গল্প করি। গুঞ্জন হেসে বলল, আমার সাথে গল্প ঠিক জমবে না, ভাইয়াকে চলে আসতে বলো। নিহিন মুখ ফিরিয়ে নিয়ে বলল, ইস, আমি আসতে বললেই বুঝি সে চলে আসে? এত সোজা হলে তো কাহিনী খতম হয়ে যেত। গল্প করতে করতে দুজন চাকচিক্যময় সোনালি সন্ধ্যা উপভোগ করলো। নিহিনের জ্বর কিছুটা কমে এসেছিল, কিন্তু রাতে ফের গা কাঁপিয়ে জ্বর এলো। শাহনাজ ওষুধ খাওয়ানোর জন্য কোনো মতে একটু খাইয়ে নিলেন। অনেকক্ষণ পর্যন্ত পাশে বসে মেয়ের মাথায় পানি দিয়ে দিলেন। তিনি নিজেও রাতে বেশ কড়া মাত্রায় ঘুমের ওষুধ খান, তাই জেগেও থাকতে পারছিলেন না। আবার নিহানকে এভাবে একা রেখেও যেতে পারছেন না। তখন গুঞ্জন এসে বলল, মা, আপনি গিয়ে ঘুমান, আমি আছি এখানে। আর তাছাড়া আপনার ছেলের ফিরতে ফিরতে ভোর হয়ে যাবে, সেই পর্যন্ত জেগে আছি। কোনো সমস্যা হলে দেখবো, চিন্তা করার দরকার নেই। গুঞ্জনের উপর ভরসা করে তিনি চলে গেলেন। এদিকে রাত তখন 11টা বাজে। রাজধানী জাগানিয়া পাখির মতো জেগে উঠেছে। দিনের চেয়ে বোধহয় রাতের দাপটই তুলনামূলক বেশি। আয়মান চায়ের আড্ডায় বসে অপেক্ষা করছিল একটা ফোন কলের, কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত কলটা আসছিল না। আশ্চর্য, এতটা দেরি তো সে করে না। আয়মানও ফোন করছে না, পাছে যদি অসুস্থতার কারণে বিরক্ত বোধ করে। 7 পাঁচ ভেবে অবশেষে ফোনটা করেই ফেলল।
বেশ কয়েকবার রিং হওয়ার পরও ওপাশ থেকে কেউ রিসিভ করলো না। আয়মান ঘড়ি দেখে আরও 10 মিনিট অপেক্ষা করলো। এটুকু সময়ের মধ্যে 2 কাপ চা খেলো, তারপর ফোন করলো। তার আশাহত হতে হলো না। ফোন রিসিভ হয়েছে, তবে ফোন ধরেছে গুঞ্জন। আয়মানের নাম দেখে দ্বিধা নিয়ে সালাম দিয়ে নিজের পরিচয় দিল। আয়মান খানিকটা থতমত খেয়ে গেলেও নিজেকে সামলে নিল। নিহিনের খোঁজ জিজ্ঞেস করলো। গুঞ্জন জানালো তার জ্বর এবং সে এখন গভীর ঘুমে মগ্ন। আয়মান জিজ্ঞেস করলো, জ্বর কি খুব বেশি? হ্যাঁ আছে ভালোই। আচ্ছা, আসছি আমি। আয়মান ফোন রেখে চলল তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। ওদিকে গুঞ্জন কিছু বুঝতে পারল না। তা জানা মতে আয়মান এখন চট্টগ্রামে। তাহলে আসবে কি করে? কখন কি বলে, কখন কি করে, এরা নিজেরাই জানে না। আয়মান সরাসরি এসে কলিং বেল চাপল না। বাদ বাকিরা নিশ্চয়ই সব ঘুমিয়ে আছে, তাদের বিরক্ত করা ঠিক হবে না। সে নিহিনকে ফোন করলো এবং আগের বারের মতো গুঞ্জন রিসিভ করলো। আয়মান তখন সংক্ষিপ্ত বলল সে দরজায় দাঁড়িয়ে আছে। গুঞ্জন বেশ অবাক হলো। আয়মানের থেকে জানতে পারলো সে আজই এসেছে। তাকে নিহিনের কাছে পাঠিয়ে গুঞ্জন আর হেসে কুলকিনারা খুঁজে পেল না। এই দুজন ঝগড়া করে পরক্ষণেই আবার কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। অসুস্থতার খবর শুনে রাত দিন ভুলে সোজা চলে এসেছে। ভাবছে তার একমাত্র ননদিনী কথাটা শুনলে কী ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করবে। আয়মানে সে সরাসরি নিহিনের মাথার কাছে বসলো। আলতোভাবে কপালে নিজের হাত রাখলো। জ্বর এখনও অনেক। আচমকা নিজের কপালে ঠান্ডা হাতের স্পর্শে নিহিন নড়েচড়ে উঠল। ঘুম ঘুম চোখে চোখ মেলে তাকালো। স্ত্রীয় অনুভূতি সামনে রেখে ওষ্ঠ প্রসারিত করে হাসলো। জড়ানো কণ্ঠে বলল, আমি সত্যি সত্যি তোমায় দেখতে পাচ্ছি। আয়মান জবাব দিল না। নিহিন পুনরায় বলল। আয়মান কিঞ্চিত হাসলো, বলল, আমি সত্যিই এসেছি। জবাব এলো, কিন্তু আমি বিশ্বাস করি না। তুমি কিভাবে আসবে? তুমি কি ভূত যে উড়ে উড়ে এত তাড়াতাড়ি চলে আসবে? জ্বর বেশ ভালোই কাবু করেছে তাকে। কী সব উল্টোপাল্টা বকছে। আয়মান নিহিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঘুমাও তুমি, আমি আছি পাশে। প্রশ্রয় সর্বদাই আহ্লাদ বাড়িয়ে তোলে। স্বয়ং কল্পমানবকে কল্পনারই আরেক পিঠে অবস্থান করতে দেখে নিহিন আহ্লাদী হয়ে উঠল। আয়মানের কথা শুনে সে শোয়া থেকে উঠে বসলো। নিজের প্রতি তাল রাখতে পারছিল না, পড়ে যাচ্ছিল। আয়মান দুহাতে আগলে ধরে সামলালো। নিহিন কাতর কণ্ঠে বলল, তুমি কি আসলেই এসেছো? আমি মনে হয় তোমার স্পর্শ অনুভব করতে পারলাম। হ্যাঁ, আমি এসেছি তো। আর কখনো যাবে না তো? না, যাব না। নিহিন জেদি গলায় বলল, তোমায় একটু বিশ্বাস করি না। এভাবে আমার হাত ধরে রাখো, তাহলেই বিশ্বাস করব। আয়মান বিড়বিড় করে বলল, আমায় দেখে এসব আবুল তাবুল বকবে, জানলে কি আসতাম আমি? এদিকে ভাবিও জেগে আছে দেখলাম। যদি হুট করে এসে দেখে তখন কি ভাববে? ছি। এদিকে নিহিনকে কিছু বললেও সে মানছে না। তার এক কথা, হাত ছেড়ে দিলে আয়মান আবার চলে যাবে। উল্টো বলল, তুমি জানো ভাবি তোমাকে কি বলেছে? আয়মান ভ্রুকুচকে তাকালো, বলল, কি বলেছে? বলেছে তুমি নাকি আস্ত একটা নিরামিষ। বলে নিহিন উচ্চ শব্দে হাসতে লাগলো। আয়মান লজ্জা, দুঃখ, কষ্টেই কিছু ভাবার অবকাশ পেল না। নিহিন কি বলেছে সবাইকে, যার পরিপ্রেক্ষিতে তাকে নিরামিষ উপাধি দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত শ্বশুরবাড়িতেও মান সম্মান সব গেল। নিহিনের হাসির ধমক কমে এলে আয়মান জিজ্ঞেস করলো, নিরামিষ? তবে আমিষ হয় কি করে? নিহিন আয়মানের বুকের ওপর ঢলে পড়ল। তাকে দু হাতে জড়িয়ে ধরে অস্পষ্ট কণ্ঠে বলল, I miss you so much, but you don't understand. বলতে পারার বিষয়টা আসলে বেশ শান্তির। আর কোনো কিছুর চেপে রাখা যে কতটা অশান্তির হতে পারে সেটা আয়মান হাড়ে হাড়ে টের পাচ্ছে। বুকের ভেতর কেমন চাপ অনুভব হয়, নিজে বোঝে কিন্তু কাউকে বুঝতে দেয় না। আচমকা অনুভূতির বদলটা কেন কাউকে বলে বোঝাতে হবে, সে নিজে বুঝতে পারে না। একটা দীর্ঘদিনের চেনা মানুষ হঠাৎ চোখের সামনে অচেনা হয়ে যাচ্ছে, অনুরক্তির মোহে আবদ্ধ হচ্ছে। এটা তো বোঝা উচিত। নিহির সজ্ঞানে থাকা অবস্থায় কখনোই সে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবে না। যদি কখনো নিহির নিজে থেকে না বোঝে, তবে এখন তো সমস্যা নেই। যা করছে সবটাই আবছায়াভাবে। সকালে ঘুম থেকে উঠলে হয়তো কিছুই মনে থাকবে না। আয়মানের অবাধ্য একটা ইচ্ছে মাথায় খুব করে করা নাড়ল। সে জানে না এটা করা ঠিক হবে কিনা। কেউ শুনলে নির্ঘাত ভাববে সে ফায়দা নিচ্ছে, কিন্তু কেউ শুনবে না দেখবে। এই চার দেওয়ালের মধ্যখানে সে আর নিহিন ব্যতীত কারো স্থান নেই।
নিহিন তো আদরে বিড়ালের মতো আইমানের বুকের ওপরই পড়েছিল। আইমান তাকে আরেকটু শক্ত করে বাহুবন্ধনে আবদ্ধ করে নিল। কপালে প্রগাঢ় চুমু খেয়ে কণ্ঠে এক আকাশ অনুরাগ ঢেলে বলল, আই অলসো মিস ইউ। এই ছোট্ট কথাটুকু নিহিনের কাছে বড্ড আকাঙ্ক্ষার। সজ্ঞানে থাকলে কি করতো জানা নেই, তবে এই ঘরের মধ্যের গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল মুহূর্তেই। আয়মানের উষ্ণতা, আলতো করে মাথায় হাত বুলিয়ে দেওয়া, সবটাই যেন ভেতরটা শুষে নিয়েছে। নিহিনকে এভাবে জড়িয়ে ধরেই আয়মানও হেলান দিল। ঘুমে তারও চোখ জড়িয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে দুজনের নিঃশ্বাস ব্যতীত অন্য কোনো শব্দ ঘরে পাওয়া গেল না। প্রীতি রাঙানো অথচ অপ্রকাশ্য দুটি আত্মা এক হয়ে রইল নিরবিচ্ছিন্নভাবে। ওদিকে গুঞ্জন পড়ে গেছে ফ্যাসাদে। সে তার শাশুড়িকে বলেছিল নিহিনের খেয়াল রাখবে, কিন্তু হঠাৎ আইমান চলে আসাতে তার আর ও ঘরে যাওয়া হয়নি। না বলে চলে যাওয়াটা চরম পর্যায়ের অভদ্রতামি। নিহিনের কি বলা উচিত কে জানে। গুঞ্জন গভীর মনোযোগ দিয়ে ভাবল। দুপা এগোতে গিয়েও পিছিয়ে এলো। যেখানে নিহিন আইমানকে পূর্ণ বিশ্বাস করে, সেখানে তাদের অবিশ্বাস সম্পূর্ণ বোকামি। দক্ষিণা মলয়ে ঝিরিঝিরি বাতাস বইছে, চারদিকে আলোর ছড়াছড়ি। গত রাতের ম্রিয়মান প্রকৃতি আজ হঠাৎ সজীবতা লাভ করেছে, প্রাণবন্ত হয়ে ব্যাকুল হয়েছে। সৌন্দর্য ও ঐশ্বর্যে ঝলমল করছে চারিপাশ। নিহিনের অলসতা, অকর্মণ্যতা কেটে গেল এক মুহূর্তেই। রাত্রে ভালো ঘুম হয়েছে, মাত্রই চোখ মিলে অসাধারণ প্রকৃতির দেখা পেল। আর মোড়া ভেঙে যে না উঠে যাবে। রাত্রে ভালো ঘুম হয়েছে, মাত্রই চোখ মেলে অসাধারণ প্রকৃতির দেখা পেল। আর মোড়া ভেঙে যে না উঠে বসতে যাবে, অমনি খেয়াল হলো যে কারো হাতের বন্ধনে আবদ্ধ। অবাক হলো কিছুটা। এভাবে কে ধরে রাখবে? চোখ তুলে তাকাতেও পারছে না, এমনভাবেই তাকে আটকে রেখেছে। শুধুমাত্র চোখের আঙিনায় আকাশি রঙের টি শার্ট উঁকি দিচ্ছে। আশ্চর্য, এসব কি ভূত নাকি? সাত সকালে ভূত এসে তার ঘর মটকাবে? নিহিন নিজের এক হাতের সাহায্যে ওই ব্যক্তিটির এক হাত আলগা করে দিল। তারপর কোনো রকম মুখের দিকে তাকালো। তাতেই তার মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে গেল। গায়ে কাঁটা দিয়ে উঠল, শিহরিত হয়ে উঠল সারা শরীর। আইমান, কীভাবে সম্ভব? যাই হোক, সম্ভব অসম্ভব পরের ব্যাপার। অত কিছু ভাবার সময় নেই এখন। কল্পনাও হতে পারে, এটা হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি। হোক নিহিন বরং মন প্রাণ দিয়ে উপলব্ধি করবে, তাই করল। আইমানের যে হাতটা আলগা করেছিল, সেই হাতটা আবার জায়গায় রেখে দিল। উফ, কল্পনার কতটা বাস্তবিক। নতুন আনন্দের দোলা লাগলো। মনের ক্লান্তি নিঃশেষ হয়ে গেল। অজানা সুরের প্রত্যাশায় ব্যাকুল হয়ে উঠল হৃদয়। আইমান নড়ে চড়ে উঠল। নিহিন তাৎক্ষণিক বুঝতে পারল কল্পনার সাক্ষাতে সে তার সামনে হারিয়ে রয়েছে। সে তড়িঘড়ি করে নিজেকে ছাড়িয়ে নিল। উঠে বসে ভাবতে লাগলো আইমান এখানে কি করে। ঘটনার একবার চোখ বুলিয়ে নিল, এটা তো তারই ঘর। আইমান কখন এলো তাহলে? ভাবতে ভাবতে আইমানের ঘুম পুরোপুরি ভেঙে গেল। সে উঠে বসলো। বসেই প্রথম যে কাজটা করলো সেটা হচ্ছে নিহিনের কপালে হাত দিয়ে জ্বর পরক করে নিল। না, জ্বর নেই। অবশেষে সব পাগলামির অবসান ঘটিয়ে শেষ হয়েছে। এদিকে আইমানের স্পর্শে খানিক কেঁপে উঠল সে। কি হচ্ছে এসব? মাথার ভেতরটা কেমন চিনচিন করছে। কাল জ্বর এসেছিল মনে আছে, তারপর কি হয়েছে? কাকে জিজ্ঞেস করলে উত্তর মিলবে? অবশ্য কথা আইমানই বলল। কি হয়েছে? এভাবে অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছো কেন? তুমি এখানে কিভাবে? যেভাবে থাকার কথা। গতরাতে জ্বরের ঘোরে উল্টাপাল্টা কি কি বলেছিলে মনে আছে না? ভুলে খেয়েছো? নিহিন চোখ বড় বড় করে বলল, উল্টাপাল্টা বলেছিলাম নাকি? হ্যাঁ। আইমান রাতে থাকার উদ্দেশ্যে এখানে আসেনি মোটেও। ভেবেছিল নিহিনের সাথে দেখা করবে, তারপর চলে যাবে। কিন্তু নিহিনের পাগলামির জন্য থেকে যেতে হলো। এখন তাকে দেখে বাড়ির মানুষের সকলের কি প্রতিক্রিয়া হবে কে জানে। গুঞ্জন অবশ্য শাহনাজকে সকালেই বলে রেখেছিল, তাই তিনি মেয়ে জামাইয়ের জন্য যতটুকু সম্ভব রান্নাবান্না গুছিয়ে রাখলেছেন। সবাই সবকিছু স্বাভাবিকভাবে নিল। শুধু নিহিনের মনের ভেতর একরাশ চিন্তা। সে এখনও কিছুই বুঝতে পারছে না। গুঞ্জনকে জিজ্ঞেস করলো ঘটনা কি, অথচ সে উত্তরে বলছে, তোমার ঘটনা কি? কাল রাতে কেমন ঘুম হলো? কাহিনী শেয়ার করতে হবে কিন্তু। এত দেরি ভারী যন্ত্রণা।
কাল রাতের কাহিনী মনেও থাকলে কি সে আগ বাড়িয়ে জিজ্ঞেস করতে যেত? এদিকে আয়মানকেও কিছু জিজ্ঞেস করা যাবে না। জিজ্ঞেস করলে এমনভাবে তাকাচ্ছে যেন গপ গপ করে গিলে খাবে। আয়মান কাজের দোহাই দিয়ে চলে যেতে হলো। কাজ যেহেতু আছে তাই কেউ আর জোর করে আটকে রাখতে চাইল না। যাওয়ার আগে সে নিহিনকে জিজ্ঞেস করলো নিহিন ও বাড়িতে যেতে চায় কিনা। নিহিনও আগে পিছিয়ে কোনো কিছু না ভেবে জবাব দিল সে যেতে চায়। তাই বাড়ি থেকে বিদায় নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পথমধ্যে পুরোটা রাস্তা আয়মান এক হাতে ড্রাইভ করেছে, আরেক হাতে নিহিনের হাত ধরে রেখেছে। প্রথম স্বাভাবিকভাবে নিলেও এক পর্যায়ে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, এভাবে হাত ধরে রাখার মানেটা কি? আয়মান সম্মুখে দৃষ্টি রেখে নির্বিকারভাবে বলল, আমি সবাই চেষ্টা করছি, আশা করি আমার এই চেষ্টায় তুমি বাধা দেবে না। নিহিন বিস্ময় নিয়ে বলল, মানে কি? কি আবল তাবল বকছো? শ্বশুর বাড়ির সবার কাছে আমার মান সম্মান নষ্ট করে আবার বড় বড় কথা বলা হচ্ছে? কি বলেছো তুমি সবাইকে? যেটাই বলে থাকো না কেন, আমি 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 সয়ে সব ভুল প্রমাণ করব। নিহিন চোখ পিটপিট করে তাকালো। আয়মান সেটা খেয়াল করে গত রাতের ঘটনা আংশিক তাকে বলল। শুনে নিহিন জিভ কাটল। কি লজ্জাজনক ব্যাপার! জ্বরের ঘোরে, কখনো বা ঘুমের ঘোরেও তার উল্টোপাল্টা বলার স্বভাব রয়েছে। সেটার সেটার ভুক্তভোগী সে আয়মান সেটার ভুক্তভোগী যে আয়মান হবে সেটা কখনো ভেবেছিল নাকি? নিহিনকে দেখে রুমানা প্রচণ্ড খুশি হলেন। আয়মান নিজে গিয়ে নিয়ে এসেছে সেটা শুনে আরও বেশি খুশি হলেন। রাতে খাওয়ার সময়ও টেবিলে আয়মান নিহিনের পাশে এসে বসলো। নিহিনের এক হাতে হাত রেখে নিহিন পাশ ফিরে তাকালো। চোখের ইশারায় বোঝাতে চাইলো এটা কি হচ্ছে। আয়মানও সেভাবেই বোঝালো কিছু হয়নি, কিন্তু সে নিহিনের হাত ছাড়ল না। নিহিন বিরক্ত হলো। সামনে শ্বশুর শাশুড়ি বসা, আয়মানকে কিছু বলতেও পারছে না, শুধুমাত্র মুখে প্লাস্টিক ঝুলিয়ে খাবার গিলছে। এক পর্যায়ে আয়মানকে বিড়বিড় করে বলল, হাত ছাড়ো, এমন কেন করছো আজব? আয়মান শুনল ঠিকই, তবে না শোনার ভান করে বেশ জোরেই বলল, কি ফিসফিস করছো? শুনতে পাইনি, রিপিট করো। নিহিন ভ্যাবাচাকা খেয়ে গেল। এমন বদমাইশ সে জীবনেও আর একটাও দেখেনি। বোকা বোকা হেসে একবার আয়মানের দিকে আর একবার সামনে বসে থাকা শ্বশুর শাশুড়ির দিকে তাকালো। তাদের দৃষ্টি এই দুজনের ওপরই নিবদ্ধ। নিহিন মৃদুস্বরে বলল, কিছু বলিনি তো, ভুল শুনেছো। রিদওয়ানুল হক হেসে বললেন, আজকাল আমার ছেলের সব দিকেই দেখি সমস্যা। বৌমা কিছু না বলতেও সে তার কথা শোনে। নতুন নতুন বিয়ের পর এসবই হয়। কোনো ব্যাপার না, আমারও হয়েছিল। এই বলে তিনি উঠলেন। রুমানা ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালেন। আয়মান মুস্কি মুস্কি হাসলেও নিহিন লজ্জা লাল নীল বেগুনি হয়ে গেল। আয়মানের থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই আয়মান আরও শক্ত করে চেপে ধরল। নির্বিকার ভঙ্গিতে বলল, এত সহজে ছাড়া পাবে না। বলেছো না আমি নিরামিষ, এবার আমি সবার শেষ পর্যন্ত যাব। এটা তো মাত্র শুরু। নিহিন নিজের জালে নিজেই ফেসে গিয়েছে। কি আর বলবে? রুমানা দুজনের বিষয়টা খেয়াল করলেন। উভয়ের উদ্দেশ্যে বললেন, তোমাদের সমস্যা কি এতক্ষণ যাবৎ দেখছি? আয়মান বলল, কিছু না মা। কিছু না? নিহিন সশব্দে বলে উঠল, না না, অনেক কিছু। আয়মান নিহিনের দিকে তাকালো, চোখে চোখ রেখে বলল, অনেক কিছু কি বলো, আমিও একটু শুনি। মা ছেলে দুজনের দৃষ্টির কাছে নিহিন চোখ থামিয়ে নিল। অসহায় কণ্ঠে বলল, না, আসলে কিছু না। আয়মান গম্ভীর স্বরে মাকে বলল, মা তুমি চিন্তা করো না, কিছু হয়নি। আমি শুধুমাত্র আমি হওয়ার চেষ্টা করছি। রুমানা হক মুখ কুচকালেন। খাওয়া শেষ তাই উঠে দাঁড়ালেন। বললেন, কি সব পাগল ছাগলের মতন কাণ্ড কারখানা করে এরা? কিছুই বুঝি না, কিছুই জানি না। তিনি চলে গেলেন। নিহিন এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে আয়মানের দিকে এমনভাবে তাকালো যেন তাকে চোখের দৃষ্টিতেই ভস্ম করে দেবে। রাতের আকাশে অজস্র তারার মেলা। নিহিন গালে হাত দিয়ে ভাবছিল আয়মানের করা পাগলামিগুলো। আশ্চর্য মানুষ। নিহিন এখনও তাকে বুঝে উঠতে পারেনি। এই ভালো, এই গম্ভীর, এই রাগ, এই হাসি খুশি, এই দুষ্টুমি করছে। আজ যেমন করলো, সে বিরক্ত হওয়ার ভান করলেও মোটেও বিরক্তি হয়নি। আয়মানের হঠাৎ অচেনা এই রূপটা দেখ মনের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। মনের মধ্যে একটা ক্ষীণ আশা ছিল আয়মানকে এক নজর দেখার। হঠাৎ স্বপ্ন সত্যি হবে কে জানতো। আজকে সকালটা ছিল স্বপ্নের, শান্তির, ভীষণ রকম আহ্লাদের। তন্ময় হয়ে ভাবছিল এসব। সে সময় কাঁধে হাতে স্পর্শ পেয়ে চমকে পেছনে ফিরল।
আয়মান পেছনেই দাঁড়িয়েছিল। নিহিন ঘুরতেই দুজন খুব কাছাকাছি চলে এলো। আয়মানের তপ্ত শ্বাস নিহিনের কাঁধে গলায় ঠেকালো। না, এভাবে চলতে থাকলে নিহিন ধপাস করে পা পিছলে পড়ে যাবে। আয়মান যা খুশি করুক, নিজের লাগাম নিজেকেই টেনে ধরতে হবে। নিহিন সরে যেতে চাইল, আয়মান যেতে দিল না। মুখে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল অনিমেষ। নিহিনের দৃষ্টি আশেপাশে ঘুরঘুর করছিল। মৃদু সমীরণে খোলা চুলগুলো চোখে মুখে এসে বড্ড বিরক্ত করছিল। কাছাকাছি হওয়ার ফলে তা আয়মানকেও ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল। আয়মান এক হাতে সযত্নে সামনে ছোটাছুটি করা অবাধ্য চুলগুলো কানের পেছনে গুজে দিল। তারপর ছেলে মানুষের কণ্ঠে বলল, এত কাছাকাছি চলে আসা, মনের গহীনে লুকিয়ে থাকা প্রতিধ্বনি বুঝতে পারা, এটা কিসের লক্ষণ বলতে পারো? সময় মাঝে মাঝে বৃহৎ বৃহৎ কল্পনা ও স্বপ্নের জন্ম দেয়, জীবনকে রঙিন ও মধুর করে ভাবতে শেখায়। আয়মানের প্রশ্নটাও নিহিনের মনে উদাসীনতার সুর তুলল, প্রাণকে চঞ্চল করে তুলল। হৃদয়ে ভ্রমরের গুঞ্জন, কোকিলের কুহুতান, সজ্জিত লাবণ্য, অস্থিরতা। তৎক্ষণাৎ জবাব না দিতে পারলেও বেশ ভেবেচিন্তে সে জিজ্ঞেস করলো, আজকাল খুব ভাবছো নাকি এসব নিয়ে? খুব না, তবে একটু একটু। হঠাৎ? ভ্রু নাচিয়ে পুনরায় জিজ্ঞেস করলো নিহিন। আয়মান সোজা সাপটা জবাব দিল, ইচ্ছে করছে। আগে কখনো করেনি? আয়মান ওষ্ঠদ্বয় পাকিয়ে কিঞ্চিত হাসল, কপালে আঙুল চালিয়ে বলল, আগে তুমি ছিলে। তাহলে তো আমি এসে ভাবনা ইচ্ছে বাড়িয়ে দিলাম। বিরক্ত লাগছে না? আয়মান নিহিনের চোখে চোখ রেখে বলল, কথার পিঠে এত প্রশ্ন করছো কেন? যেটা বলেছিলাম সেটার জবাব দাও। হঠাৎ নিজের ভেতর একটা বদলে যাওয়া ভাব, কিসের লক্ষণ এটা? নিহিন তপ্ত শ্বাস ফেলে ছোট্ট করে জবাব দিল। আমি জানি না। তারপর আর আয়মান কিছু জিজ্ঞেস করলো না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সেখানটায়। বসন্তকাল, প্রকৃতি জুড়ে আনন্দের ব্যাকুলতা, মন ভালো লাগায় ভরে যায়। চাঁদ তারার লুকোচুরিতে মনটা বেবাগে বেখেয়ালে হারিয়ে যায় কোথায় যেন। আবেগে মন আপ্লুত হয়। সামনে থাকা মানুষটিকে নিয়ে বিশাল কিছু ভাবতে ইচ্ছে হয়, কিন্তু সবশেষে মনটা যে বড্ড ভীরু, ভাবনা আর সত্যি হয়ে ওঠে না। নিয়ম মেনে সূর্যমামা উকি দেয়, আবার রাত্রিকালীন চাঁদমামা শান্তির পরশ বুড়িয়ে দেয়। দিন এভাবেই চলতে থাকে। দিনের সাথে সাথে দুটি মানুষ ধীরে ধীরে একে অপরের প্রয়োজনে মন বুঝতে শেখে। মাঝে মাঝে ছেলে মানুষ হয়ে যায়, আবার গম্ভীর হয়ে যায়। নিহিনের পরীক্ষা শেষ। এই কয়েকটা দিন আয়মান ভীষণ প্যারা দিয়েছে। বাচ্চাদের মতো কড়া শাসনে নিহিনকে নিয়ম করে পড়াতে বসিয়েছে। নিহিন বোঝে না এটা কি পড়াশোনা করার বয়স। সে বয়স তো কবেই পেরিয়ে এসেছে। এখন না মন দিয়ে সংসার করবে, স্বামীর সাথে খুনসুটিতে দিন রাত কাটাবে। এত সাথে জীবনে পড়াশোনাকে মাঝে মাঝে কাবাব মে হাড্ডি মনে হয়। এতদিন তো পড়াশোনা সবার সাথে তাল মিলানোর জন্য করে এসেছে। একটা মানুষ কি করে এতটা ইরেসপন্সিবল হতে পারে? আমার কাছে পড়াশোনা ছিল বেশ পছন্দের। নিহিন ভেঙচি কাটে। ঠিকই আছে, যে মানুষের কাছে পড়াশোনা পছন্দের বিষয় হতে পারে সে নিঃসন্দেহে নিরামিষে হবে। নিহিন যত চাই বলুক, আয়মান নিজের আমিষ হওয়ার প্রক্রিয়া বন্ধ রাখে নাই। আজকে দুজনের বের হওয়ার কথা, কিন্তু নিহিনের খোঁজ নেই। সে পড়ে পড়ে ঘুমাচ্ছে। ঘুমানোর আগে জানিয়ে দিয়েছে ঘুম না ভাঙা পর্যন্ত তাকে যেন না ডাকা হয়। আয়মান তাই ডাকতেও পারছে না, পাচ্ছে না। আবার ঘুম থেকে উঠে চেঁচামেচি করে বাড়ি মাথায় তোলে। মেয়েটাকে নিয়ে সবসময় আতঙ্কে থাকতে হয়। নিহিনের ঘুম ভাঙল সন্ধ্যার একটু আগে। আয়মান তখন পত্রিকায় মনোযোগ দিয়েছে। নিহিন উঠে এসে বলল, কোথায় যেন যেতে চেয়েছিলে, চলো যাই এখন। আয়মান পত্রিকায় দৃষ্টি রেখে বলল, ঘুমাও তুমি, কোথাও যেতে হবে না। নিহিন নাচরবান্দা হয়ে বলল, আরে না, যাবো বলেই তো ঘুম থেকে উঠেছি, তাই না? চলো কোথাও যাই, ঘুরে আসি। বিয়ের পর সবাই হানিমুনে যায়, তুমি আমাকে সেখানেও নিয়ে যাওনি। হানিমুন আবার কি জিনিস? এত কিছু বুঝি না। আচ্ছা, এখন তোমার কিছু বুঝতে হবে না, পরে বোঝাবো। এখন চলো ঘুরে আসি কোথাও যেয়ে। বাড়িতে কি সবসময় বসে থাকতে ভালো লাগে বলো? আয়মান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বসে থাকবে কেন? ঘুমাও। নিহিন মুখে কিছু না বলে আয়মানের চুল ধরে টানতে লাগলো। অগত্যা আয়মান বলল, এত কথা না বলে এতক্ষণে রেডি হলেই পারতে। নিহিন খুশিতে দৌড়ালো। ঠিক 15 মিনিটের মাথায় রেডি হয়ে চলে গেল। ভেবেছিল শাড়ি পরবে, কিন্তু ঝামেলা মনে করে আর পরলো না। আর হামেশা কোথাও ঘুরতে যাওয়া হয় না। আজ বের হবে, তাও নিহিনের জন্য দেরি হয়ে গেল। আকাশ মেঘ করেছে, যখন তখন ঝাঁপিয়ে বৃষ্টি নামতে পারে।
তাই দূরে যাওয়ার পরিকল্পনা বাতিল করে আইমান লেকের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল। এটা তার আমিষ হওয়ার দ্বিতীয় প্রক্রিয়া। কিছুতে যেতেই বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হলো। আইমান আশেপাশে তাকিয়েও 2 মিনিট দাঁড়ানোর জন্য কোনো খালি জায়গা খুঁজে পেল না। নিহিন নিজে থেকেই বলল, চলো ভিজি।